নমস্কার, আমি ইন্দ্রনীল। আর আমি এখন আছি শ্যামবাজার নাম করা একটা নতুন ক্যাফে, কসমিক জেস্ট। আর আমার পাশে যিনি বসে আছেন, গেস্ট কম দিদি বলি, অর্চেক্তা দি। তো কেমন আছেন? বেশ ভালো আছি, কাজকর্মে চলছে ভালোই, অল গুড। তো দিদি, সব থেকে প্রথম এই যে প্লেসটা তোমার কেমন লাগছে? এটা আমি তো বলছিলাম আগেই, হ্যাঁ, মানে শুটিং স্টার্ট হওয়ার আগেই, হ্যাঁ। যে নর্থে তো ক্যাফে কালচারটা এখনো অনেকটা কম। সো এটা আমার দেখে খুব ইন্টারেস্টিং লাগছে যে মানে নতুন নতুন ক্যাফেস হচ্ছে, আর এই জায়গাটা ভীষণ সুন্দর, খুব সুন্দর করে ইন্টেরিয়রটা করা, আর ভীষণ কোজি একটা জায়গা। তো আমি তো বলবো সবাইকে আসতে, আমার খুব ভালো লেগেছে, দারুণ অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। আচ্ছা। তো আমরা সবাই জানি অর্চিতা দির একটা মুভি রিসেন্টলি লঞ্চ হয়েছিল, বহুরূপে। সবাই ফ্যান খুব পছন্দ করেছে। তো আমি মুভি অ্যান্ড অল নিয়ে তো কথা বলবো। ফার্স্ট তোমার একটা জার্নিটা নিয়ে আমি জানতে চাইবো, প্লাস তোমার অডিয়েন্স যারা জানতে চাইবে। আমার জার্নিটা হলো অদ্ভুতভাবে 2.5 বছর আগে স্টার্ট হয়েছে। সেটা একটা আকাশ আটে, না বেসিক্যালি তার আগে একটা কথা বলতে হবে যে আমি অ্যাজ আ টি টেস্টার 7 বছর একটা কোম্পানিতে আমি চাকরি করছিলাম। আচ্ছা। তো আমি জানি আমার ব্যাপার হলো, আমার কাজ হলো চা নিয়ে। তো চা নিয়ে ঘাটাঘাটি করা, ব্লেন্ড বানানো, অমুক তমুক টেস্টিং করা। কোনোদিনও ভাবিনি, ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে এই স্ট্রিমে কিছু কাজ করব, কিন্তু প্ল্যানিং ছিল না কিছু। তো হট করে টিভিতে একদিন একটা অডিশন দেখাচ্ছিল, আকাশ আটে যে অডিশন গুলো হয়, র্যান্ডম অডিশনস গুলো। হ্যাঁ। তো আমার মা খুব ইন্টারেস্টেড এই স্ট্রিমের ব্যাপারে, নিজে করতে পারিনি তো, তখন সিচুয়েশন আলাদা ছিল, মেয়েদেরকে অত অ্যালাউ করা হতো না বাড়ির থেকে। তো মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি কিছু করি এই স্ট্রিমে। তো আমাকে বললো যে তুই যা গিয়ে অডিশন দে। তো আমি বললাম যে একটা সানডে ছিল, শুটিং, মানে আমার ইয়ে ছিল না, অফিস ছিল না। তো আমি বললাম ঠিক আছে তাহলে যাই। গিয়ে দেখছি 350-400 লোকের একটা লাইন, আমি বলছি, "মা, বাড়ি চলো, বেকার, মানে কিছু হবে না।" তো বলছে যে না, এসে যখন গেছি তখন বাড়ি যাব না, তুই দে, অডিশনটা দে, কিছুই হবে না। হলে হবে, না হলে দেখা যাবে। তো ওরকম 350-400 লোকের লাইনে ফর্ম টর্ম ফিল আপ করে একটা অডিশন দিলাম। গিয়ে দেখলাম তো কিছুই হোক নি। 10 দিন পরে আমার কাছে একটা ফোন এলো যে ওই 6-7 দিনের একটা ক্যারেক্টার আছে একটা সিরিয়ালে, আকাশেরই, তুমি করবে? ঠিক আছে করি। বেশ একটা, মানে নিজেই যখন ফোন করে বলেছেন প্রোডাকশন থেকে, তো না, চ্যানেল থেকে, তো না করা উচিত নয়। গেলাম, করলাম। ওই যে কাজের একটা ইচ্ছে হলো, গিয়ে ভালো লাগলো, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাবলীল ভাবে অভিনয় করলাম। কোনোদিনও ডায়লগস পেয়েছিলাম আমি প্রথমেই। টাচউড, যারা সিরিয়ালে প্রথম কাজ করে অনেকেই ক্রাউড আর্টিস্ট হিসেবে কাজ করে, জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করে, অনেকে একটা ডায়লগ পাওয়ার জন্য অনেক ওয়েট করে যে কবে একটা লাইন আমি ক্যামেরার সামনে বলতে পারবো। আমার সেই স্ট্রাগলটা হয়নি, আমি শুরুতেই একটা ডায়লগ বলার সুযোগ আমাকে করে দিয়েছিল আকাশ আট। তো আমি সেটা করেছিলাম, তারপর থেকে সেখান থেকে যাইনি, শুরু, তারপর ওয়েব সিরিজ, ছবি, সিরিয়াল চলছে। তো এই যে প্রসেস, মানে দেখো আজকাল অনেকজন আছে, ফ্যান্স স্পেশালি অনেকজন ভাবে অ্যাক্টিংটা খুব ইজি, আর অনেকজন ভাবে না অ্যাক্টিংটা করা খুব মুশকিল, অনেক এটা মাইন্ডসেট। তো যারা নতুন যারা আছে, ওরা কি করে প্রসেসটা করলে ইজি হবে? দেখো, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো প্রত্যেক দিন নিজেকে গ্রুম করা। ঠিক আছে, অ্যাক্টিং করা একদমই সহজ কাজ নয়। আবার সেটা নিয়ে আমি যদি খুব বেশি ভাবি যে এই চরিত্রটাকে এভাবে করবো, ওইভাবে করবো, ক্যামেরার সামনে এটা বলবো, তাহলে সেটা খুব ওভারডু হয়ে যায়। হুম। খুব ন্যাচারাল, কারণ এখন যে সমস্ত কাজ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সবটাই তো খুব মানে মেথডিক্যাল, মানে রিয়েল লাইফ বেসড, রিয়েলিটি বেসড, ইভেন সিরিয়ালও হুম। অনেকটা রিয়েলিটি বেসড এখন হয়ে গেছে। ওরকম আর লাউড, যেরকম আমরা দেখতাম আগে, যে খুব সাজ গয়না পরে ঘুমোতে, এখন ওটা থেকে অনেক হ্যাঁ, বেরিয়ে এসছে। একদম। তো সেক্ষেত্রে ডেলি যদি নিজেকে গ্রুম না করি, ডেলি যদি নিজে প্র্যাকটিস না করি, তাহলে কাজ করা, মানে ক্যামেরার সামনে কাজ করা খুব ডিফিকাল্ট। কারণ আমি যখন বাড়িতে বসে একা আয়নার সামনে কথা বলছি বা প্র্যাকটিস করছি, তখন আমাকে কেউ দেখছে না, আমার সামনে কেউ নেই। যখন আমি ইউনিটে যাচ্ছি, আমার সামনে 150 জন লোক দাঁড়িয়ে আছে। তার মধ্যে ডিওপি আছে, ডিরেক্টর আছে, বাকি সিনিয়র আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট, টেকনিশিয়ানস, টিম, মানে পুরো ওরা একটা এন্টায়ার ফ্যামিলি। ইউনিট, এন্টায়ার টিম। তো সেই 150 জনের সামনে দাঁড়িয়ে ক্যামেরায় এনজি না দিয়ে ওয়ান শটে, কারণ আমাদের তো টার্গেট সেটাই, যাতে এনজি না হয়, হ্যাঁ। যাতে কারোর টাইম ওয়েস্ট না হয়, আমি যেটুকু পারফর্ম করবো সেটা যেন সলিড পারফরমেন্স হয়, সেটাই তো একটা অ্যাক্টরের কাজ। তো এনজি যাতে না হয়, সেই প্র্যাকটিসটা না এক টাইমে হয় না, মানে একদিনে হয় না যে স্ক্রিপ্ট পেলাম, পড়লাম, করে ফেললাম। আমার সাথে তো হয় না। প্রত্যেক দিন নিজেকে গ্রুম করা, নিজেকে প্র্যাকটিস করা, ওটার মধ্যে থাকা, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা।
তো তুই যে ফার্স্ট আর আরেকটা জিনিস হলো পেশেন্স, একদম। মানে নতুনদেরকে আমি বলবো স্পেশালি, যে প্রথমেই গিয়ে আমার কিছু হচ্ছে না, আমি খুব হতাশ হয়ে পড়ছি, মানে কেন একটা ডায়লগ পাচ্ছি না, এই তো কোনায় দাঁড় করিয়ে রেখেছে, এগুলো হবে না। একদম প্রথমে গেলে কোনায় দাঁড়াতেও হবে, সকাল 8টায় কল টাইম দিয়ে বিকেল বেলা বলতেও পারে তোমাকে আজকে লাগছে না বাড়ি চলে যাও, এটাও হবে। সকাল 8টায় গিয়ে বসে থেকে থেকে সকাল 6টায় একটা ডায়লগ, হ্যাঁ ভালো আছি বলেও বাড়ি চলে আসতে হতে পারে। এগুলো হবে, এইগুলো হয়, আমার সাথেও হয়েছে, সবার সাথে হবে। এইটা হার মানলে চলবে না, দূর আমার দ্বারা তো কিছুই হচ্ছে না, কিছুই হবে না, করে যেতে হবে, কাজটা কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি স্পেশালি কি হয়ে গেছে ইন্ডাস্ট্রি, সবাই কাজ পাচ্ছে বাট না পেলেও কি হয় বলে না, একটা হয়ে গেছে নেগেটিভ ইনফ্যাক্ট সবাই দিয়ে দিচ্ছে কি আচ্ছা ইন্ডাস্ট্রি মানেই খারাপ। আমি এই কোশ্চেনটা নিয়ে খারাপের দিকটা যদি যাই তো তুই মডেলিংও আমি কিছু হ্যাঁ। পিকচার্স দেখছি, আমি এটা জানবো কেন তোমার অনেক ফ্যান যারা তোমার মডেলিং শুট ফটো দেখেছে, আমি কমেন্ট পড়ছিলাম। তো সবার মাইন্ডে একটা জিনিস, স্পেশালি আমি কলকাতার দিকে যদি বলি, তো সবার মনে হয় মডেলিং ইজ নট এ গুড ওয়ার্ক, এটা মাইন্ডসেট যারা এই ইন্ডাস্ট্রিতে নেই বাইরে। তো এটা কি করে এটা পজিটিভ করা যায়? আসলে এই জিনিসটা সবাই আগেও বলেছে, আরো অনেক আর্টিস্টরা বলেছে, আমিও একই কথা বলবো, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে খারাপ ভালো রয়েছে। এবার বিষয়টা হলো আমি নিজে 7 বছর কর্পোরেটে কাজ করেছি, সুতরাং আমি জানি সেখানেও কতটা রকমের এই জিনিসগুলো হয়, কিন্তু বিষয়টা হলো আমি কিভাবে ওটাকে হ্যান্ডেল করব। হ্যাঁ আমি যদি সোসাইটির কথাও বলি, এত রকমের খারাপ নিউজ আসে, তাহলে তো আমাদের রাস্তায় বেরোনোটাও বন্ধ করে দিতে হয়, একদম তাই না? মানে এই তো কদিন পর পরই আমরা মলেস্ট হওয়ার ঘটনা নানান রকম আমরা খারাপ ঘটনা শুনতে পাই। শুনছি হ্যাঁ তার মানে কি আমরা রাস্তায় বেরোবো না, নিজেদের কাজ করবো না? সেটা তো নয়। ইন্ডাস্ট্রির ব্যাপারেও তাই, কিছু খারাপ জিনিস রয়েছে, ভালোটাও রয়েছে, আমি সেটাকে কিভাবে ডিল করব, সেটার সাথে কি করে হ্যান্ডেল করবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাট হ্যাঁ, এখানে কেউ তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে, তোমার কনসেন্টের বিরুদ্ধে, যেটা সোসাইটিতে হয়, আমার ইচ্ছে না থাকলে আমার কনসেন্টের বিরুদ্ধে গিয়েও নানা রকম কাজ হয়, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অন্তত এইটুকু আমি মানে সবাইকে উইথ গ্যারান্টি বলতে পারি যে এখানে কেউ তোমাকে কিছুতে জোর করার নেই। তুমি কতটুকু কাজ করবে, কি করবে না করবে, সমস্তটা তোমার ডিসিশন। তুমি কিভাবে এগোবে, কতটা সৎ পথে থেকে এগোবে, কতটা বাঁকা পথে এগোবে, সেটাও তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার চয়েস। যদি একটা কোশ্চেন, কফি খেতে খেতে হ্যাঁ তো একদম। আমি তো দিদির সাথে অনেক কোশ্চেন করছি বাট একটা কোশ্চেন আমার মনে হয় আমি কেউ এখন অব্দি করেনি দিদির সাথে, দিদি ফার্স্ট যে কাজটা করেছি লাখা সাথে, পেমেন্ট মনে আছে? ফার্স্ট পেমেন্ট হ্যাঁ, ফার্স্ট পেমেন্ট হলো 1500 টাকা। ওটাই অনেক, স্টার্টিং এ কেউ ওটা অনেক, অ্যাকচুয়ালি অনেক। লোক ওটা ভাবে না আজকে 1500 কি হয়, বাট ওই যে খাটনি না আজকে হ্যাঁ সেটাই, এখন 1500 টাকা হয়তো মনে হয় যে কোথাও একা বেরিয়েছি, একটা কিছু ছোটখাটো জিনিস কিনেই হয়তো সেরকম টাকা আমরা খরচ করে ফেলি একদম। এখন, কিন্তু তখন 1500 টাকাটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ছিল। আমি যেখান থেকে স্ট্রাগল করা শুরু করেছি, আমি খুব ছোট বয়স থেকে কাজ করা শুরু করেছি বিকজ অফ নানান রকম ফিনান্সিয়াল ক্রাঞ্চ, কিন্তু আমার কাছে তখন 1500 টাকাটা যথেষ্ট টাকা ছিল। সেটাও মানে অল্প অল্প করে 50 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা বাঁচিয়ে খরচ করে ব্যালেন্স করে এই সমস্ত হতো। বাট এখনো বলবো সেটাও অনেক টাকা, কারণ এখনো প্রচুর মানুষ এত দূর দূর থেকে এসে কাজ করে, জুনিয়র আর্টিস্টের কাজ, ক্রাউড আর্টিস্টের কাজ, আমি তাদের দেখে অবাক হয়ে যাই, মানে তাদের স্ট্রাগল দেখে। কেউ মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর থেকে এসে কাজ করে, যে একটা ফ্লুকে যদি আমাকে ক্যামেরার সামনে বা স্ক্রিনে একটু দেখা যায়, এবং এসে তারা সারাক্ষণ শ্রীরামপুর থেকেও লোক আছে আজকে, এই তো আমি এসেছি। শ্রীরামপুর, চন্দননগর, তবু তো আসেই কাছেই। আমি অবাক, মানে নিজে যখন কথা বলি মানে ওনাদের সঙ্গে, কখনো কখনো বসে এক জায়গায় কথা হয়, তখন আমি দেখি যে মুর্শিদাবাদ থেকে আজকে এসেছেন, আজকে কাজ করবেন, রাতটা হয়তো স্টেশনে কাটিয়ে পরদিন সকালবেলা ট্রেন ধরে বাড়ি যাবেন। আমার অদ্ভুত লাগে তাদের উইল পাওয়ার দেখে। আমার মনে হয় সবার এরকমই উইল পাওয়ার থাকা উচিত, যে যা হচ্ছে হচ্ছে আমি করে যাব। একদম। তো তুমি লেটেস্ট ওয়ার্কের যদি কথা বলি, কফি। হ্যাঁ, কফি তো খাবোই, কফিটা ভীষণ ভালো, হ্যাঁ, তো খুবই ভালো। রিসেন্টলি আমি দিদি একটা মুভি দেখলাম, লাস্ট ওয়ার্ক যেটা দেখলাম বহুরূপ। হুম। সোহমদার ফার্স্ট আলাদা একটা ক্যারেক্টার ছিল, প্লাস ওখানে তোমার ক্যারেক্টারটা নিয়ে একটু ফলো, যারা এখন দেখে, এখনো অনেকজন আছে যারা দেখছে, প্লাস ওটিটি তো আছে, ওটা নিয়ে একটু বল। ওটিটিতে তো মনে হয় আসবে অবশ্যই,
তো ছবিটা একটা থ্রিলার ছবি, সেটা তো মোটামুটি যারা দেখেছে বা তোমরা এখন ট্রেলার দেখেও বুঝে গেছো, আর নতুন একদম। করে বলার কিছু নেই। বাট ছবিটার বেস্ট পার্ট হলো সোহম দা মানে বিট্টুদাকে 7টা লুক করা হয়েছিল, একদম। এবং 7টা চরম সুন্দর সুন্দর লুক। এক একটাতে তো আমরা মানে মাদারি যে হ্যাঁ। লুকটা স্পেশালি আমরা নিজেরাই চিনতে পারিনি, মানে সন্ধ্যা যখন হেঁটে আসছে আমি হঠাৎ করে দেখে ভাবছি যে এটা কে, কোথা থেকে ইউনিটে চলে এলো, এরকমও হয়েছে। আর আমার চরিত্রটা হলো স্নেহা বলে আমি একটা চরিত্র করেছি, যেটা হলো একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার, এবং অনলি ওয়ান ফিমেল পুলিশ অফিসার ইন দ্য এন্টায়ার মুভি। হ্যাঁ। গোটা ছবিতে একমাত্র মেয়ে পুলিশ অফিসার সেই স্নেহা ক্যারেক্টারটা, এবং স্পেশাল ব্রাঞ্চ যারা সবসময় পুলিশ ড্রেসে থাকে না, নর্মাল ড্রেসে থাকে আর কি, সিভিল ড্রেসে। তো ক্যারেক্টারটা ভীষণ স্ট্রং, খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্যারেক্টার, খুব রুড নয়, কিন্তু খুব যেরকম পুলিশ অফিসাররা অ্যাকচুয়ালি হয়, মানে আমরা যেরকম ভাবি বা দেখি একদমই সেরকমই একটা ক্যারেক্টার, খুব স্ট্রং একটা ফিমেল হলে কি হবে তার মধ্যে একটু ফেমিনিন ব্যাপার নেই, ভেরি ম্যাসকিউলিন ভেরি স্ট্রং একটা ক্যারেক্টার, যেটা একদমই আমার অপোজিটে। আমি যথেষ্ট ফেমিনিন, কিন্তু ক্যারেক্টারটা খুব ম্যাসকিউলিন ছিল, খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্যারেক্টার ছিল, এবং এন্টায়ার মুভি জুড়ে ক্যারেক্টারটা ছিল একদম শুরু থেকে শেষ অবধি। তো ভালো একটা দারুণ এক্সপিরিয়েন্স। যখন দিদি মুভিটা রিলিজ হলো, তো যারা ফ্যান্স আমি বলবো না, যারা আজকাল তো সোশ্যাল মিডিয়াতে যারা যদি 5K 10K 25K ফলোয়ার্স মানে ফ্যান্স বলে, ওটা ভুল। এই যে ফ্যামিলি যারা, কি কোনো এমন রেসপন্স এসেছিল যেটা তুমি বলে যে আর ভালো হবে তাহলে আমাদের? না, আমি এটা সব সময় যে কোনো কাজের ক্ষেত্রেই পেয়েছি এখনো অবধি, টাচউড, যে আমি যত কটা ওয়েবে কাজ করেছি বা ছবিতে কাজ করছি বা মানে বহুরূপে কাজ করলাম, আমি সব সময় আমার আশেপাশের লোকের থেকে, যাদেরকে এখন ফ্যামিলি বলে মনে হয়, যারা প্রফেশনাল লাইফ থেকে স্টার্ট হয়েছিল তাদের সঙ্গে মানে আলাপ পরিচয় রিলেশন, এখন তারা অলমোস্ট ফ্যামিলির মতো হয়ে গেছে, অনেক সিনিয়র আর্টিস্ট তারা। তো আমি সব সময় তাদের থেকে মোটিভেশন পেয়েছি, সাপোর্ট পেয়েছি। আমি এই ইন্ডাস্ট্রিতে আসার পরে অনেকেই বলে যে আমাকে খুব মানে মেন্টাল হ্যারাস করা হয়েছে, টর্চার করা হয়েছে, বুলি করা হয়েছে। আমি কোনো দিন 2.5 বছরে এখনো অব্দি টাচউড কারোর থেকে সেরকম কোনো নেগেটিভ ভাইব পাইনি। যতজনকে আমি চিনি, যেই ইউনিটের সঙ্গে আমি কাজ করেছি, তারা খুব সাপোর্টিভ, খুব ভালো, সবসময় পাশে থেকেছে, মোটিভেট করেছে। দিদি এটা তো হতে পারে না, যারা যারা এই কথাগুলো বলে ওরা ভুল পথে যাচ্ছে বা ভুল প্লেসে যাচ্ছে? হ্যাঁ, হতেই পারে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে যতগুলো আমি বলবো প্রোডাকশন হাউস আছে বা যেখান যেখান থেকে কাজ হয়, সেটা ছাড়াও এখনো বহু বেরিয়ে গেছে যারা হয়তো কোনো কাজই করেনি, শুধু মানে প্রচুর স্ক্যাম হয়, ঠিক আছে? আমি এটা সবসময় নতুনদেরকে বলি, টাকা পয়সা চাওয়া, তারপরে আরো নানান রকম, জানবেই যে কিরকম অ্যাডভান্টেজ কম্প্রোমাইজের কথা বলা হয় এখানে, সেসব করে কিন্তু লং রানে কোনো কাজ পাওয়া যায় না। এবং আমি এইটাও সবাইকে বলে থাকি, টাকা পয়সা দিয়ে এখানে কোনো কাজ হয় না। দি একটা কোশ্চেন করবো, এখন রিসেন্টলি মডেলিং করছো, তো মডেলিংও করো মাঝখানে মাঝখানে, তো এই জন্য এই কোশ্চেনটা আমি করবো। আজকে কিছু কিছু অর্গানাইজার যারা মানে শো বলে বড় বড় মানে স্টুডেন্ট নয়, যারা মডেল আছে ওদের থেকে 5,000 10 হ্যাঁ, পেমেন্ট নিয়ে কাজ করাচ্ছে, আর ওরা বলে কি ওরা সিনেমাতে বা সিরিয়ালে কাজ দেবে। এটা কি লজিক আছে? না, কোনো লজিক নেই, এটা একদম মিথ্যে কথা। আমি সবাইকে আবার বলে দিচ্ছি, যারা এই ধরনের কথাবার্তা বলে যে আমি বড় বড় লোকেদের নাম নিয়ে, যে অমুকের, আমি নাম নিচ্ছি না, অমুকের প্রোডাকশনে কাজ পাইয়ে দেব, অমুকের ছবিতে কাজ ঢুকিয়ে দেব, অমুক অ্যাক্টর তোমার অপোজিটে থাকবে, তুমি লিড করবে, একদম ফালতু কথা, একদম বাজে কথা। যারা ট্রাই করছো, প্রপার জায়গায় গিয়ে ট্রাই করো। প্রোডাকশন হাউসে এখন সোশ্যাল মিডিয়ার জন্য তোমাদের কাছে সব আছে, এভরিথিং ইজ ইন ইউর হ্যান্ড। এরকম ভুল ট্র্যাপে আগেকার দিনের মানুষেরা পড়তো, কারণ তাদের কাছে কিছু রিসোর্সেস ছিল না। এখন এত কিছু জানার পরে জেনে গেছে মানুষ, সব সব প্রোডাকশন হাউসের নাম সবাই জানে। তো সেখানে গিয়ে পোর্টফোলিও সাবমিট করো, সেখানে কথা বলো, সেখানে প্রোগ্রামারদের সঙ্গে, ইপিদের সঙ্গে কথা বলো, তারা যথেষ্টভাবে অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে প্রোফাইল পাঠাও। কিন্তু এসব ভুলভাল স্ক্যামে একদমই পড়ো না। এসব টাকা টাকা নিয়ে নিয়ে বাড়ি টাটা বাই বাই করে চলে যাবে, কিচ্ছু কাজকর্ম দেবে না। স্পেশালি এখন রিসেন্টলি লাস্ট 2 মান্থে যদি কথা বলে দিই, আমি কেন কি আমি কভারেজ অ্যান্ড অল দেখি, তো কিছু মডেলসদের সাথে আমার খুব ভালো রিলেশন, বন্ধু। ওরা আমাকে বলে কি আমি অর্গানাইজে গেছিলাম শ্যুট করতে, ওখান থেকে আমার থেকে 8,000 5,000 পেমেন্ট নিয়েছে, ফটোশ্যুট করিয়েছে, বাট ওর পরে কি বলেছে আমি মুভিতে কাজ দেবো।
বা আমি কন্ট্যাক্ট করি তুমি তাদেরকেই জিজ্ঞেস করো তারা কি আলটিমেটলি মুভিতে কাজ করেছে একদম এবং কোন মুভিতে, তাহলে আমরা সবাই মিলে দেখতে যেতে পারি আর কি। এরকম কিছু হয় না, এরকম পুরোটাই ব্লাফ, এরকম এরকম ভাবে কোনো রিক্রুটমেন্ট, এরকম ভাবে কোনো রকম ভাবে কাস্টিং হয় না। আচ্ছা, তো এখন রিসেন্টলি আপকামিং কাজ নিয়ে যদি কথা বলি, প্রতিদিন কি আসতে চলেছে? 2026-এ একটা ছবি আসছে ব্ল্যাক বলে। বাকিটা আমি কিছুই বলবো না, আমার কি ক্যারেক্টার, ছবির কি গল্প, কিচ্ছু বলবো না, কারণ এটা আমার অ্যানাউন্স করারই কথা নয়, তবুও আমি বললাম কারণ পোস্টার অলরেডি রিলিজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া ফলো করলে তোমরা দেখতেই পাবে। আস্তে আস্তে বাকিটা রিভিল হবে। আচ্ছা অনেক সিনিয়র আর্টিস্টরা কাজ করছেন, চান্দ্রেদি আছে, শক্তিদা আছে, আমাদের প্রদীপ ভট্টাচার্য আছেন, অনেকে অনেকে কাজ করেছেন, অনেক অনেক। আচ্ছা, তো ওটা মুভি কবে আবার দেখতে, অডিয়েন্স অনেকজন কমেন্ট করে কি দিদি কবে সিরিয়ালে আগে, কবে দেখবো আবার? সিরিয়ালে অবশ্যই দেখতে পাবেন, কারণ কথা চলছে, আমি কিছু প্রজেক্টসে কাজ করতে চলেছি, আসছে আচ্ছা, ক্রমশ প্রকাশ্য। একটা কন্ট্রোভার্সি কোশ্চেন না করলে ভালো লাগবে না দিদি, মুভিতেও কাজ করলে, সিরিয়ালেও কাজ করলে, এই দুটো না না না। আচ্ছা ঠিক আছে, আমিও ডিপ্লোম্যাটিক আনসারই দেবো। আচ্ছা, তো এই দুটো কাজের মধ্যে তোমার বেস্ট কোনটা আগে লাগে এটা বলো। আচ্ছা, এটা তো এমন একটা মানে আগেই ওই জন্য বলে দিয়েছে যে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করছি। হ্যাঁ, না, দুটোর প্যাটার্নই খুব ডিফারেন্ট, আর দুটোর রেজাল্ট দু রকমের। মুভিতে কাজ করার একটা আলাদা এক্সপিরিয়েন্স, সিরিয়ালে কাজ করার একটা আলাদা এক্সপিরিয়েন্স। রেগুলার যদি ক্যামেরার সামনে থাকতে হয়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওই যে বললাম একটা রেগুলার রিগরাস প্র্যাকটিস দরকার, তাহলে অবশ্যই সিরিয়াল সবার আগে থাকা উচিত। আর যদি একটু ক্রিয়েটিভ কিছু করতে হয়, যে না আমি নিজেকে আরো এক্সপোজ করব, আরো নিজেকে তুলে ধরবো, আমি কি কি করতে পারি, কি কি শেডসে কাজ করতে পারি, সেটা অডিয়েন্সের সামনে তুলে ধরবো, তাহলে ওয়েব সিরিজ আর সিনেমা ইজ দ্য বেস্ট ওয়ে। তো সিরিয়ালে বেশি টাইম দিতে হয় না, যতটা আমি শুনেছি কি অনেক 12 ঘন্টা 14 ঘন্টা লেগে যায়। তো দিদি, আর যারা এখন নিউ কামার্স ইন্ডাস্ট্রিতে আছে ওদেরকে কি বলবে তাহলে? ওদেরকে এটাই বলবো যে সিরিয়াল করতে গেলে প্রচন্ড পেশেন্স রাখতে হবে। সিনেমার কাজের মতো নয় যে আগে থেকে স্ক্রিপ্ট পেয়ে গেলাম, 10 দিন ধরে ওয়ার্কশপ হলো, সেসব কিছুই হবে না। লাস্ট 10 মিনিট আগে স্ক্রিপ্ট আসবে হয়তো 4 পাতার, তারপর 10 মিনিট পরেই বলবে যে ফ্লোরে গিয়ে ডায়লগগুলো বলতে হবে। সুতরাং মুখস্থ বিদ্যাটা তো দরকার সিরিয়ালে কাজ করতে গেলে। হ্যাঁ, অবশ্যই সিনটা বুঝে, স্ক্রিপ্টটা বুঝে, না হলে মুখস্থ করলে মনে থাকবে না, মানে আমার তো থাকে না। তো আগে ওই সিনপসিসটা পড়ে নেওয়া, তারপরে যতটা ডায়লগ মনে রাখা যায়, এই প্রেশারটা সিরিয়ালে খুব দিদি, আছে। এই যে 2.5 বছরের মধ্যে এমন কোন মুভমেন্ট মনে আছে যেটা তোমার মনে হচ্ছে না এটা না হলেও হতো? উম, ভালো তো সবাই বলে, হুম। আরে এমন কিছু হয় নাকি ওটা মাথায় থেকে না এটা ভুলে গেলেই ভালো, বাট ভুলতেও পারি না? না, আসলে এরকম কোনো এক্সপিরিয়েন্সই নেই যেটা ভুলে যেতে চাই, কারণ আমি কোনো কিছু নিয়ে খুব একটা রিগ্রেট করি না। আচ্ছা, সুতরাং যদি কোনো প্রজেক্ট এরকম করেও ফেলেছি হয়তো, যেটা হয়তো পরে গিয়ে মনে হয়েছে যে এটার বদলে ওটা হলে হয়তো বেটার হতো, কিন্তু কোনো রিগ্রেট নেই, আমি প্রত্যেকটা প্রজেক্টের থেকে কিছু না কিছু শিখেছি। আচ্ছা, তো একটা সবার একটা ড্রিম রোল থাকে, তো তোমার এমন কোনো প্রজেক্ট আছে যেটা ইচ্ছা আছে যেটা করতে চাই? কোনো শেষ নেই গো এটার, কোনো শেষ নেই। আমি মুঘলে আজম থেকে শুরু করে পাঠান অব্দি যা যা হয়েছে, আমি সব ক্যারেক্টার করতে চাই, আমি সব এক্সপ্লোর করতে চাই। আমার লাইফে ভেরিয়েশনের কোনো শেষ নেই। আর আমার না এমন হয়ে গেছে, আমি যত কটা ওয়েব সিরিজ বা ছবি বা যাতেই কাজ করি, ইদার আমি খুব ম্যাসকিউলিন ক্যারেক্টার পাই, আমি ওয়েব সিরিজেও মানে মুখোশের গল্প থেকে শুরু করে সবকটাই ওরকম। আর নয়তো আরেকটা হলো যে খুব বোল্ড ক্যারেক্টার। আমি আরবান ক্যারেক্টার প্রচুর করেছি, বোল্ড স্ট্রেট ওরকম ক্যারেক্টার, ভেরি আরবান পলিশড। আমি না রুরাল ক্যারেক্টার করতে চাই। আমি এখনো অব্দি কোনো পিরিয়ডিক কাজ করিনি, যেটা আমার করার খুব ইচ্ছে, যে একটা পিরিয়ডিক, সেটা সিরিয়ালে হতে পারে, সিনেমায় হতে পারে, যেখানেই হোক, ওয়েব সিরিজেও হতে পারে, পিরিয়ডিক কাজ আমি একটা করব। আর রুরাল ক্যারেক্টার একটা আমাকে করতে হবে, যে গরিব, একদম মাটির বাড়িতে থেকে ওই ওই যে একটা মানে ব্যাপার, ওরকম ভিলেজ একটা দেখানো হচ্ছে, সুন্দর গ্রাম, এই ধরনের ক্যারেক্টার আমি একটাও করিনি, তো এই ভেরিয়েশনটা এখন আমার চাই। তাহলে তো বলতে হবে কারণ ভূতের ছবিতে ভূতের ওয়েব সিরিজে কাজ করা হয়ে গেছে, যজ্ঞ করেছি হ্যাঁ। আরো আনন্দে, তো ওটা একটা বাকি ছিল, ওটা হয়ে গেছে। তারপরে আরেকটা আপকামিং আসছে একটি তাজা গোলাপ বলে, সেটাও একটা হরর, সেটাও ওয়েব সিরিজ, সেটাও আসবে।
তো হয়ে গেছে, জনার আমি এক্সপ্লোর করে ফেলেছি, মানে হরর জনার। এবার যেটা করতে হবে রুরাল আর পিরিয়ডিক। তাহলে দিদির ডায়েরিটা চুরি করতে হবে আমার, কি কি হিস্ট্রি। তো তো ঠিক আছে, এই যে এটা তো তোমার কাজ নিয়ে আমরা কথা বললাম, আমি একটু ফ্যামিলির দিকে যাই। তো ইন্ডাস্ট্রিতে অনেকজন বলে নাকি আমার বাবা ডাক্তার ছিলেন মুভিতে, ও যেটা থাকে, বাট এই ইন্ডাস্ট্রিতে তোমার দিকটা যদি আমি বলি, নিজে সবকিছু নিজে করো। সবকিছু নিজে। এই ইন্ডাস্ট্রিতে আমার বাবা, কাকা, চাচা, মামা কেউ কোনোদিন ছিল না। এবং আমার বাড়িতে যতজন মেল ক্যান্ডিডেট মানুষ মেম্বার রয়েছে, তারা সবাই আমাকে বলেছে যে না এখানে তো কিছু হবে না, মানে এইটা আবার কি, সিনেমা করবে হ্যাঁ। এরকম হয় নাকি, সিনেমা করবে বললেই হলো, কেউ নেই কিছু নেই আমরা জানি না কি হচ্ছে, সিনেমা করবে। তাদের কাছে সিনেমা মানে পর্দায় গিয়ে একদিন ফ্রি টাইমে, অফিস যেদিন ছুটি সেদিন হয়তো টিভিতে একটা সিনেমা দিল দেখলাম। আর আমার মায়ের কাছে বা মাসিদের কাছে, তাদের কাছে হলো যে সন্ধেবেলা সমস্ত কাজকর্ম ফেলে ওই দেখলাম, একটা মানে খুব গ্ল্যামারাস ব্যাপার। কিন্তু নিজে সেটা করবো এটা কেউ বোধহয় দুঃস্বপ্নেও ভাবেনি, আমার মা ছাড়া। আমার মা হয়তো কোনোদিন ভেবেছিলেন, কিন্তু তারপরে সেটা ক্যারি অন করা হয়নি। তো যাই হোক, বাই গড গ্রেস আমি সেটা কিছু অন্তত করতে পারলাম। মানে বলতে পারি কাকিমা সব থেকে বেশি সাপোর্ট করেছে। ওয়াও। মা শুধু আমাকে এই স্ট্রিমে আসার জন্য নয়, সবকিছু মানে আমার তো এখন মা কম বন্ধু বেশি, বা আমি এখন মা হয়ে গেছি, আমি বকা দিই। কিন্তু হ্যাঁ, মা না থাকলে কিছুই হতো না, কিচ্ছু হতো না একদম। তো দি আপকামিং প্রজেক্টস নিয়ে কাজ হলো, মিউজিক ভিডিও যদি আমি বলি দিই, কবে আবার কবে দেখতে যাবো? মিউজিক ভিডিও নিয়ে আমি কেন এখন করছি না, অফার আসছে মিউজিক ভিডিওর, একটা কারণে হলো এই যে রোমান্টিক লাভি ডাবি মিউজিক ভিডিও যেগুলো করে ফেলেছি, আর ভালো লাগছে না, গাছ একই রকম বারবার হ্যাঁ। রিপিটেশন হচ্ছে। এখন আমি চাই একটা সুন্দর ধামাকাদার এন্টায়ার নাচ গানের সেট আপ নিয়ে একটা মিউজিক ভিডিও যদি হয়। আমি সবাইকে যারা যারা অফার করছে আমি বলে রেখেছি, আমি অন ক্যামেরাও বলে দিলাম, যদি আমাকে কেউ ভাবেন আপনারা যে একটা নাচ গান সহ যেরকম একটা ফুল প্যাকড মিউজিক ভিডিও যদি হয়, আমি একদম করতে ইন্টারেস্টেড, ভীষণ ভাবে ইন্টারেস্টেড। কিন্তু ওই রোমান্টিক লাভি ডাবি হাত ধরে ঘুরে বেড়ানো না, আর করবো আরে না। বোর হয়ে গেছে সবাই আমি বোর হয়ে গেছি করে, হ্যাঁ। একদম। তাহলে দি আমরা সব টাইপের না ইন্ডাস্ট্রি নিয়ে তুমি সবকিছু বলে সব পজিটিভই চলে গেল, এটা ভালো লাগছে না। নেগেটিভ কিছু বলতেই হয় না, জোর হ্যাঁ, করে না হ্যাঁ। বললে মানে কন্ট্রোভার্সি হ্যাঁ, না দিলে মশলা আসবে, হবে না, না? হ্যাঁ। আচ্ছা। তো যদি সিরিয়াল বা মুভি দুটোতে কাজ প্লাস ওয়েব সিরিজ, এই তিনটে পেমেন্টও আলাদা আলাদা। কিছু কি অনেকের এটা মাইন্ডসেট আছে, মানে স্পেশালি যারা এই ইন্ডাস্ট্রিতে নেই, মানে ইন্ডাস্ট্রি, কি মাইন্ডসেট আছে, প্রচুর টাকা, হ্যাঁ, কাজ করেই মার্সিডিজ কিনে ফেলবো। লোক এটাই ভাবছে কি আচ্ছা মানে আমি মেট্রো করে এসেছি কিন্তু। না, জোকস অ্যাপার্ট, বাট দ্য থিং ইজ দ্যাট যে এই মেন্টালিটি নিয়ে কোনো ফিল্ডে কাজ করা উচিত না। কেন কি, আগে কাজটা শিখি, আগে নিজের এক্সপিরিয়েন্সটা গ্রো করি, নিজেকে কতটা গ্রুম করতে পারলাম, মানুষ কতটা পছন্দ করছে আমার ক্যারেক্টারটা, ভালোবাসছে, সেটা দেখা উচিত। বাকি যেগুলো রয়েছে, মার্সিডিজ চড়বো, বিএমডাব্লিউ চড়বো, ওটা নিজেকে গ্রুম করলে নিজে থেকেই হবে। ওটার জন্য কোথাও পিচ করতে হবে না, কাউকে গিয়ে কিচ্ছু বলতে হবে না, আলটিমেটলি সবটা অডিয়েন্স। যদি কবে ড্রিম কার কিনছো এটা বলো। একদমই কিনছি না আমি, মানে এটা পণ করেছি নিজের কাছে যে 1 কোটি টাকা হয়ে গেলেও আমি মার্সিডিজ বা অডি বিএমডাব্লিউ কিচ্ছু চড়বো না। ওরকম কোনো নেশা আমার নেই গাড়ির দিক থেকে। হ্যাঁ, একটা ছোট গাড়ি যেখানে আমার মাকে বসাবো, ফ্যামিলি মেম্বার আরো 3-4 জন যারা আছেন খুব কাছে তাদেরকে বসাবো, আমি ড্রাইভ করব, এটাই আমার মানে যতটুকু নিড ততটুকুই। কোন গাড়ি? কোন গাড়ি এইটা তো ভাবিনি এখন, তবে যে কোনো 4 সিটার কোনো কার। আচ্ছা, আজকাল তো 7 সিটার হয়ে যাচ্ছে। হ্যাঁ, 7 সিটার, কিন্তু আমার মনে হয় সেটা লাক্সারি, আমার দরকার নেই। যাদের বড় পরিবার, যাদের আরো বেশি মেম্বার, তাদের ঠিক আছে। আচ্ছা দি, এত প্রজেক্টের মধ্যে সবাই একজন হয় নাকি ক্লোজ ফ্রেন্ড হয়, মানে খুব ভালো বন্ধু, এত ইন্ডাস্ট্রির লোকের সাথে কাজ করছে, একজনের নাম বলো যে মনে হচ্ছে না আমার সব থেকে ভালো বন্ধু? কেউ নেই গো, কেউ নেই? ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না। অনেকের অনেক বন্ধু থাকতে পারে, আমার হয়নি আজ অব্দি 2.5 বছরে। হ্যাঁ, তবে অনেক মেন্টর পেয়েছি আমি, ভালো মানুষ পেয়েছি যারা আমাকে গাইড করেছে, এখনো করেন। তার মধ্যে শক্তিদার নাম বলবো, শক্তিদার সাথে আমি নাটক করি, থিয়েটার করি। তো শক্তিদা আমাকে সবসময় গাইড করে অ্যাজ আ দাদা, অ্যাজ আ মেন্টর, সিনিয়র আর্টিস্ট, অ্যাজ আ সিনিয়র আর্টিস্ট। বাট বন্ধু কথাটা না খুব
স্ট্রং একটা শব্দ, মানে কারোর নামের আগে বসানোটা যে ও আমার বন্ধু আমার জীবনে নেই। হ্যাঁ, কালিগস অনেক ভালো ভালো কালিগস আছে, ইভেন সবাই, মানে আমি যত কটা ইউনিটে কাজ করেছি, কম্পাসের যদি ইউনিট ধরি, আমার সাথে যে প্রিন্সিপালের ক্যারেক্টারটা করেছিল কস্তুরী দি, ভীষণ ভালো, খুব দিদি, মানে দিদি আমার, বাট ভীষণ ভালো, খুব গাইড করেছে, আমরা খুব আড্ডা মেরেছি, কথা বলেছি। আচ্ছা দি, আমরা লাস্টের দিকে যাচ্ছি, তো আমি দুটো কোশ্চেন করবো। ফার্স্ট কোশ্চেন করবো, এই যে আড্ডাটা কেমন লাগছে, কেমন? হাঁটাঘাটি, দারুণ একটা সুন্দর ক্যাফে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর একটা স্লো মিউজিক চলছে, তারপরে আমরা কথা বলছি, শুধু মাঝখানে মাঝখানেও আমার থেকে কন্ট্রোভার্সি চাইছে, যেটা আমি দিচ্ছি না, কিন্তু আদারওয়াইজ খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। কন্ট্রোভার্সি না হলে কিন্তু মশলা হয় না, না? তাহলে ভিউয়ার্স কম। হ্যাঁ, আচ্ছা, আমাকে শিখতে হবে কি করে কন্ট্রোভার্সি দেয়। খুঁজতে হবে, হ্যাঁ, খুঁজতে হবে এবার দাও। কেউ না করলে একটু বানি বানি বলতো, না ভীষণ খারাপ, খুব খারাপ হচ্ছে আমার সাথে, হ্যাঁ, এইটা বলতে হবে। ওই যে বললাম ডাইরেক্ট চুরি করতে হবে, ওখান থেকে হিস্ট্রি খুঁজতে হবে। তাহলে কি এই যে পাবে না, আমি না এমনিতেই খুব পজিটিভ কথা, ইভেন যদি কেউ একটু কিছু খারাপ করেও থাকে, আমি তার সাথে এত পজিটিভ ভাবে বিহেভ করি বা কথা বলি, সেও মনে মনে ভাবে যে কেন এর সাথে কিছু করতে গেলাম, থাক অন্য কারোর সাথে করে নিতাম, মানে ঝগড়া তো হবে না আলটিমেটলি। হ্যাঁ, তো আমি একটু ওই প্রফেশনাল দিকে ওইরকম, আমি যত ঝগড়া বাড়িতে করি। আচ্ছা দি, তাহলে যারা এখন কলকাতা নিউজ টাইম যে অডিয়েন্স আছে, যারা জানে শোটা দেখবে, ওদেরকে কি বলবে? প্লাস যারা নিউ কামার্স, শুধু আমি অ্যাক্টিং এর কথা বলছি না, মডেলিং আজকাল ওই যে বললাম গলি গলিতে অর্গানাইজার আছে আজকাল, অর্গানাইজার, খুব ফটোগ্রাফ। সামলে এই স্ক্যামার্সদের থেকে, কারণ এরকম ভাবে কাজ হয় না, আমি বারবার বলছি, কোনো টাকা পয়সা দিয়ে নয়, তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তুমি অবশ্যই নিজে থেকে কাজ পাবে, যদি তুমি রাইট জায়গায় যাও। আর কোনগুলো রাইট জায়গা সেটা তুমি নিজেই একটু বুদ্ধি খাটিয়ে জাজ করলে, আজকাল সোশ্যাল মিডিয়া ইজ ভেরি মাচ অ্যাভেলেবল সবার কাছে, তো একটু জাজ করো, এরকম হুড়োহুড়ি করো না যে আমাকে এই মুহূর্তেই কাজ করতে হবে তাই যে যা বলছে করে ফেলি, একদমই না, মানে ওয়াচ ইউর স্টেপ। ওকে, থ্যাংক ইউ দি, খুব ভালো লাগলো। বাস এই কন্ট্রোভার্সি পাইনি, খুঁজতে হবে। না দি, কিছু কিছু ওয়ার্ড আছে যেটা কন্ট্রোভার্সি উঠতে পারে। এই যে অর্গানাইজার নিয়ে আমি কথা বলি, কেন অর্গানাইজাররা এত ফ্রড করছে, স্পেশালি যারা নতুন কিছুই জানে না। আর ওদের থেকে যারা স্টুডেন্ট, এখন আমি রিসেন্টলি দেখলাম কিছু কিছু অর্গানাইজার 3,000 4,000 টাকা স্যুট বলে, এখন নিউ ইয়ার আসছে, ক্যালেন্ডার। তাদেরকে একটাই প্রশ্ন করো যে দাদা, খাটবো আমি, রোদে পুড়বো আমি, জলে ভিজবো আমি, ঠিক আছে, আমি পোজ দেবো কোমর ব্যথা করে, তাহলে আমি কেন আপনাকে টাকাটা দেবো? আমাকে একটু লজিক্যালি বোঝান। ওই তো একটা, তুমি এখন নতুন, তোমাকে তো দেখতে হবে এই টোন, দিস ইজ দ্য টোন। এই টোনেই যারা কথা বলবে তাদেরকে আগেই ব্লক করে দেবেন, বাস বাস করে। একদম কোনো কথা বলারই দরকার নেই, মানে এদের সাথে 2 মিনিট কথা বলা মানে নিজের জীবন থেকে 2 মিনিট অপচয় করা, প্রথমেই ব্লক করে দাও। আর একদম সোজাসুজি যেখানে গেলে অ্যাকচুয়াল প্রপারলি যেখানে যাওয়া উচিত, যেখানে গেলে কাজ হবে, সেই সমস্ত জায়গায় ট্রাই করো। ওকে, তো দিদি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি, আমারও খুব ভালো লাগলো এখানে এসে আড্ডা মেরে। অন ক্যামেরা দিদিকে আমি ইনভাইট করে দিচ্ছি 15 ডিসেম্বরে। ও অবশ্যই, আমি খুব চেষ্টা করব যাওয়ার, যদি না আমাকে সেই 14 ঘন্টার শিফটে আটকে দেয়, আদারওয়াইজ আমি খুব চেষ্টা করব আসার। আর কনগ্রাচুলেশনস আগে থেকেই। থ্যাংক ইউ। তো আবার দেখা হচ্ছে নতুন এপিসোড, নতুন গেস্ট। বাট একটা কথাই বলবো, অভিষেকতা দিদির সাথে আমার লাস্ট 1 সপ্তাহ হয়নি, মানে 6 দিন হয়েছে দিদির সাথে কথা হলো। দিদি বলো, ডেট বলো, প্লেস বলো, কথা শেষ। যেটা হ্যাঁ, আর কি। হ্যাঁ, কেন কি কিছু কিছু জায়গা হয় বুঝতে পারে, স্যুট থাকে, স্যুট পরে। হ্যাঁ, এবার লাকিলি আমি ঘুরিয়েছি ওকে, ও এটা ঢপ দিচ্ছে, আমি ওকে 2 দিন ঘুরিয়েছি, আমি বলেছি হবে না হবে না, তারপরে ফাইনালি গিয়ে আজকে দেখা হচ্ছে না। আমার ভীষণ ইচ্ছে ছিল নিজের পার্সোনালি যে দেখা করবো, আড্ডা মারবো, আর সবসময় অডিয়েন্সের কাছে এই যে ইনফরমেশন গুলো আমি পৌঁছে দিতে পারি থ্রু দিস পিপল, এটা আমার খুব ভালো লাগে। মানে আমি তো নিজে থেকে সবার কাছে গিয়ে এটা বলতে পারি না যে নতুনরা অমুকটা করো না, এটা করো না, আমি তো ফিলান্থ্রপিস্ট নই, আমি কোনো জায়গায় প্ল্যাটফর্মও পাবো না যেখানে আমি লোককে এই কথাগুলো কনভে করতে পারবো যদি ওরা না থাকে। তো ওদের চ্যানেলের থ্রুতেই আমি এটা করতে পারি, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে। ওর কথা দিদি তো নতুন প্রজেক্ট আসছে, তো তখন দিদি পেছন লাগবো, দিদি কি কি আবার কি আসছে। এবার আমি কন্ট্রোভার্সির লিস্ট করে, একদম একদম, এটা ভালো হবে। হ্যাঁ, নতুন প্রজেক্টে যা যা হবে আমি কন্ট্রোভার্সির লিস্ট করে এনে দেবো। কলকাতা নিউজটা সব থেকে প্রথম দেবে তাহলে, এক্সক্লুসিভ বলে। ঠিক আছে, তো আমরা এপিসোডটাকে এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে। থ্যাংক ইউ।